নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো আমাদের আজকের গল্পটি শুরু করার আগে যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। চলুন শুরু করে যাক আমাদের আজকের গল্প। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, আপনারা কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটিও কমেন্ট করে জানান আমাদের পরবর্তী গল্পতে, তাহলে আড্ডাটা জমে উঠবে। আমাদের আজকের গল্প শুভ্রনীল মিশ্রর লেখা বাদলা রাতের আড্ডা। না, আষাঢ় মাসের সমস্ত মাস ধরে বৃষ্টির যেভাবে দেখা মেলেনি, অফুরন্ত গরমের চোটে মানুষের প্রাণ একেবারে ওষ্ঠাগত হয়ে উঠেছিল। কিন্তু শ্রাবণের শুরুটা হলো বেশ অন্যরকম ভাবে। প্রথম দিন থেকেই বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। নীলকান্তপুর গ্রামে ঢোকার মুখে একখানা পুরাতন বিশাল আকারের বট গাছ, আর সেখানে রয়েছে পাঁচু গোপালের চায়ের দোকান। এখানে আসার পর থেকে একটা জিনিস ভালোভাবেই বুঝতে পেরেছি যে এই বর্ষার ঘোর বৃষ্টিপূর্ণ দুর্যোগের দিনে মানুষজন ঘর থেকে বেরিয়ে বাজার করে আনতে না পারলেও এই পাঁচু গোপালের চায়ের দোকানের সন্ধ্যাকালীন আড্ডাটা বন্ধ হওয়ার নয়। যথারীতি আমি, দীনবন্ধু কর্মকার, মলয় ভট্টাচার্য, কমলাকান্ত বসাক সহ তপন সেখানে বসে রয়েছি। কিন্তু আমাদের এই আড্ডার মধ্যমণি চাটুর্যে মশাইয়ের তখনও দেখা নেই। বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে, সহজে থামবে বলে মনে হয় না। আমাদের এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে। তপন বলল, এই দুর্যোগের মধ্যে চাটুর্যে মশাই আর আসতে পারবেন বলে তো মনে হচ্ছে না। আমরা সবাই তার কথার সমর্থনে মাথা নাড়লাম। শুধু পাঁচু গোপাল কিছু বলল না। একটু মুচকি হেসে তেলের কড়াইটা উনুন থেকে নামিয়ে রেখে দিল এক পাশে। আসলে ভট্টাচার্য মশাইয়ের গল্প বলার ধরনটাই এমন যে তাকে ছাড়া আড্ডাটা একেবারে জমে না বললেই চলে। কারো মুখে কোনো কথা নেই, সকলে যেন নিশ্চুপ হয়ে বৃষ্টির সৌন্দর্যতা উপভোগ করছে। সমান লয়ে বৃষ্টি পড়ে চলেছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে কানে ভেসে আসছে ব্যাঙেদের গ্যাঙ্গর গ্যাঙ্গর আর ঝিঝির ডাক। আমি এই নিস্তব্ধতা ভঙ্গ করে প্রথম কথা বললাম, আজ সকাল থেকে ভাবছিলাম, যাক, আজ জমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, তাহলে আজকে আমাদের সন্ধ্যাকালীন আড্ডাটা জমে উঠবে। আর চাটুর্যে মশাইয়ের কাছ থেকে আজ একখানা জমজমাটি ভূতের গল্প শুনব। কিন্তু সে ভদ্রলোকের তো পাত্তাই নেই। কি আর করা যাবে, আর একটুক্ষণ বসে থেকে পর চলুন ফেরা যাক তাহলে। আমার কথা শেষ হতে না হতেই একখানা বড় ছাতা হাতে একজন ভদ্রলোক উঠে এলেন দোকানের দাওয়াত। পরনে ধুতি পাঞ্জাবি, চোখে মোটা ফ্রেমের চশমা। আমাদের সকলের মুখেই তাকে দেখে একটা হাসির ঝলক খেলে গেল। আরে, এই তো আমাদের চাটুর্যে মশাই। তিনি ছাতাটাকে দোকানের সামনের চালার একটা শাল খুঁটিতে ঠেসিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখে ধুতির খোঁচাটাকে ঝাড়তে ঝাড়তে বললেন, আরে মাস্টার, এখনই কোথায় ফিরেবে? এখনো তো আড্ডা শুরুই হলো না হে। আমার উত্তর দেওয়ার আগেই আমার পাশ থেকে তপন বলে উঠল, আরে মাস্টার মশাই কি ফিরে যাওয়ার কথা বলছিলেন এমনি এমনি? সেই সন্ধে থেকে আমরা বসে আছি, অথচ আপনার তো দেখাই নেই। তাই বাধ্য হয়েই মাস্টার মশাই ঘরে ফেরার কথা বলছিলেন আর কি।
আমি বললাম, তবে এখন আর ফেরার কথা নয়। আজ আপনার কাছ থেকে একখানা বেশ জমজমাটি ভূতের গল্প না শুনে তো আমরা কেউ উঠছি না। কি বলো সকলে? চাটুজ্জে মশাই দোকানের উঁচু মাটির বেদির উপর গুছিয়ে বসে পাঁচু গোপালের উদ্দেশ্যে ডাক পারলেন। বাবা পাঁচু গোপাল, ভালো করে কয়েক কাপ চা করে দে তো। দেখিস বাবা, ওর আবার সেই বিকেলের করে রাখা চাখানা গরম করে বাড়িয়ে দিস না যেন। পাঁচু গোপালের দিকে তাকিয়ে দেখি গজ গজ করতে করতে মুখে কোনো কথা না বলে খালি চায়ের পাত্রটি চাটুজ্জে মশাইয়ের দিকে তাকিয়ে উপুড় করে দেখিয়ে আবার উনুনের উপর বসিয়ে দিল। তাহলে একখানা ভূতের গল্প বলে ফেলুন, এই পরিবেশে জমবে ভালো। চাটুজ্জে মশাই সবে শুরু করতে যাচ্ছিলেন, মাঝখান থেকে তপন ব্যাগড়া দিয়ে উঠল। আরে ভূতের গল্প? আপনারা যদি বলেন আজ আমি একখানা ভূতের গল্প বলতে পারি, একেবারে সত্যিকারের ভূতের গল্প। আমার সঙ্গেই ঘটেছিল ঘটনাটা। এত দূর বলে পরে চাটুজ্জে মশাইয়ের মুখের দিকে তাকিয়ে চুপ করে বসে রইল, যেন সে চাটুজ্জে মশাইয়ের অনুমতির জন্য অপেক্ষা করছে। চাটুজ্জে মশাই একটু মুচকি হেসে বললেন, বাহ, বেশ তো, বলে ফেলো তপন, বলে ফেলো। তপন এবার বলতে শুরু করল। সে বছর আমাদের সর্ষের চাষ হয়েছিল বেশ ভালো রকমের। তখন তেল তৈরির মেশিন তো আমাদের আশেপাশের কোনো গ্রামেই ছিল না। নদী পাড়ের গ্রাম বৈদ্যনাথপুরে ছিল তেল তৈরির একখানা ঘানি। আশেপাশের সমস্ত গ্রামের লোকজনই সেখানে যেত। সপ্তাহে মাত্র একদিন, মানে ওই সোমবার ঘানি খোলা থাকতো, বাকি দিন বন্ধ। তো সেদিন হলো কি, আমার ছোট কাকার শরীর অসুস্থ, তাই কাকা যেতে পারবে না তেল তৈরি করিয়ে আনতে। দায়িত্ব এসে পড়লো আমার কাঁধে। সোমবার দিন ভোরের দিকে বস্তা সাইকেলের পেছনে ক্যারিয়ারে বেঁধে সামনের হ্যান্ডেলে ব্যাগের মধ্যে দুটো জ্যারিকেন ঝুলিয়ে নিয়ে চললাম বৈদ্যনাথপুরের উদ্দেশ্যে। লাইন দিয়ে তেল করিয়ে যখন সাইকেল নিয়ে সেখান থেকে বের হই, তখন বেশ রাত হয়ে গিয়েছিল। নদীর পাড় পর্যন্ত আশেপাশের কিছু গ্রামের লোক ছিল, তাদের সঙ্গেই আমি আসছিলাম। কিন্তু নদী পার করার পর এবার আমাকে বাকি রাস্তাটা একাই যেতে হবে। পূর্ণিমার রাত, পথঘাট বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে, সেটা সমস্যা নয়। সমস্যা হলো এবার আমাকে যে রাস্তাটা দিয়ে যেতে হবে, সেই রাস্তাটা হচ্ছে মনড়া গ্রামের তালবাগান পেরিয়ে। মনের মধ্যে একটু একটু ভয় করতে লাগলো। এই তালবাগান সম্পর্কে অনেক ভুতুড়ে ঘটনার কথাই শুনেছি। সেখানে নাকি এক পেতনি থাকে, আর রাত্রিবেলা কোনো মানুষকে একা ও রাস্তা দিয়ে যেতে দেখলে ভয় দেখায়। আমি সাইকেল থেকে মাটিতে পা নামিয়ে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম। একটু জোরে নিঃশ্বাস টেনে মনে সাহস ফিরিয়ে এনে আবার সাইকেলের প্যাডেলে চাপ দিলাম। অবশেষে এসে পৌঁছলাম সেই তাল বাগানের ভেতর। অদ্ভুতভাবে তখনই একটা বাতাস বইতে লাগলো। আমার ভয়টা আবার মাথা সাড়া দিয়ে উঠল, কিন্তু চারিদিকে তাকিয়ে দেখলাম না, কোথাও কিছু নেই। ভয়ে ভয়ে এগিয়ে গেলাম সামনের দিকে। ওই রাস্তার মাথার ওপর ডান দিক থেকে একটা তাল গাছ ঝুঁকে পড়েছে বাম দিকের একটা তাল গাছের মাথার ওপর, আর তাতেই সেখানে একটা আবছায়া আলো অন্ধকারের পরিবেশ সৃষ্টি করেছে। এদিকে আমাকে যেতে হবে সেই দুটো তাল গাছের নিচ দিয়ে। হঠাৎ আমার মনে হলো যেন সেই দুটো তাল গাছের মাথার ওপর কেউ বসে আছে নিচের দিকে পা ঝুলিয়ে। মাঝে মাঝে দুটো পা দোলাচ্ছে, আর এক একবার করে দুটো পায়ে ঠোকা লেগে মৃদু একটা খট খট করে শব্দ করছে। আমি বুঝতে পারলাম
সেই পেতনি বসে রয়েছে, আর তার মাংসহীন কঙ্কাল পা দুটো একে অপরের সঙ্গে ঠক্কর লেগে এই শব্দ উৎপন্ন করছে। এখন এ অবস্থাতেই কি করব বুঝে উঠতে পারলাম না। এদিকে সাইকেল ফেলে পালাতেও পারবো না, কারণ শুধু সাইকেল হলেও হয়, তেল রয়েছে জ্যারিকেন ভর্তি। এমন সময় ছোটবেলায় ঠাকুরদার মুখে শোনা একটা কথা মনে পড়ে গেল। ওরা নাকি ভয় পেলে আরো বেশি ভয় দেখায়। তাই ওপরে সাহস এনে ভয়টাকে মনের মধ্যে চেপে রেখে এগিয়ে যেতে লাগলাম সামনের দিকে। আমি যতটা সম্ভব নিচের দিকে চোখ রেখে সাইকেল চালাতে লাগলাম, কারণ আমি যদি ওপরের দিকে না তাকাই, যদি সে দৃশ্য আমার নজরে না পড়ে, তাহলে আমার মনের ভেতরে যে ভয়, সেই ভয়ের উদ্রেক হবে না। কিন্তু একেবারে কাছাকাছি আসার পর আমি আর পারলাম না নিজেকে ঠিক রাখতে। চোখ চলে গেল ওপরের দিকে। তারপর যা দৃশ্য দেখলাম তা জীবনেও ভুলবো না। এই পর্যন্ত বলে থামলো তপন। আমরা সকলে তখন অতি উৎসাহের সঙ্গে বলে উঠলাম, কি দেখলে বলো, থামলে কেন? তপন একটু মুচকি হেসে আবার বলতে শুরু করল, দেখি দুটো গাছের মাথা থেকে নিচের দিকে ঝুলে আছে পাতাবিহীন দুটো শুকনো তালপাতার লম্বা ডাঁটি, আর সে দুটো বাতাসে একে অপরের গায়ে ঠোকা লেগে শব্দ হচ্ছিল। যদি আমি সেদিকে সেদিন না তাকাতাম, তাহলে আমিও বাকিদের মতো ওটাকে পেতনির পা ঝোলানোর ঘটনা বলেই বিশ্বাস করে নিতাম। তবে সেদিন থেকেই বুঝেছি, ভূত বলে কিছু নেই, ওসব মানুষের মনের ভ্রম। আমরা সকলেই চুপ করে নিলাম। কারো মুখে কোনো কথা নেই। তবে চাটুজ্জে মশাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি তিনি গম্ভীর মুখে বসে রয়েছেন। আমি মনে মনে বুঝতে পারলাম বেশ একটা জম্পেশ গল্প আসবে ওদিক থেকে। এটা তারই পূর্বাভাস। পাঁচু গোপাল বলল, চাটুজ্জে মশাইয়ের হলে একই মত নাকি? চাটুজ্জে মশাই একবার তাকালেন পাঁচু গোপালের দিকে, তারপর গলা খাকারি দিয়ে বললেন, তবে এভাবে বললে তো আর তোমরা বুঝবে না বা বিশ্বাসও করবে না। তার থেকে বরং আমার সঙ্গে ঘটে যাওয়া একখানা ঘটনার কথাই শোনাই তোমার। আমরা সকলে বললাম, বেশ তাই হোক। চাটুজ্জে মশাই এবার বলতে শুরু করলেন, রূপনারায়ণপুরের বিপিন মাস্টার হলো গিয়ে আমার খুব ভালো বন্ধু। জমিদার বাড়ির ছেলে, জমিদারি না থাকলেও জমিদারি আভিজাত্য বিদ্যমান রয়েছে। ধরে রাখতে পেরেছে কারণ নিজে স্কুল মাস্টার আর ছোট ভাই ডাক্তার। অর্থাভাব নেই কিছু। শরীরে জমিদারি রক্ত থাকলেও তার পূর্বপুরুষদের মতো অতটাও দুর্মুখে নয় তারা। শান্ত ধীর স্থির স্বভাবের মানুষ। আইটিও বেশ অমায়িক। মানুষের উপকারে দুজনেই এগিয়ে আসে সবার আগে। এমনকি তার ভাই মাসে একদিন করে শহর থেকে গ্রামে এসে গ্রামের মানুষদের ফ্রিতে চিকিৎসা করে। বড় ভাই মানে বিপিন মাস্টার অবশ্য রূপনারায়ণপুরেই থাকে। তাদের বাড়িতে শ্রাবণ মাসে খুব ধুমধাম করে মা মনসার পুজো হয়ে থাকে। হলো কি, সে বৎসর মনসা পুজো 100 বছর পূর্তি হতে চলেছে। আর বিপিন হলো গিয়ে যাত্রা মোদি মানুষ। তাই সে ঠিক করেছে এবছর মনসা পুজো উপলক্ষে গ্রামের ছেলে ছোকরাদের নিয়ে যাত্রা করবে।
যাত্রাপালা ঠিকও হয়ে গেল। কি চক আমাকে একদিন সন্ধেবেলা ডেকে বলল আমাকে ভীমের অভিনয়টা করতে হবে। সামনের সপ্তাহ থেকে শুরু হবে মহড়া। চাটুজ্জেমশাই গল্প বলেই চলেছিল। মাঝখান থেকে ব্যাগড়া দিয়ে ফিক করে হেসে উঠে পাঁচু গোপাল বলল, জব্বর মিল আপনার, ভীমের মতোই তো চেহারা কানা। তা দারুণ মানিয়েছিল নিশ্চয়ই। চাটুজ্জেমশাই তো একেবারে রেগে খাপ্পা, হেঁকিয়ে উঠে বললেন, এই এই আমার চেহারার কি দেখেছিস রে হতচ্ছাড়া মরকট? তখন আমার যৌবন কাল, চেহারা ছিল বেশ শক্ত সামর্থ্য, এখনকার মতো ছিল না। এ তো হয়েছিল তোর ওই জন্ডিস হওয়ার পর শরীরটা ভেঙে গিয়েছিল। চাটুজ্জেমশাই ছাড়ুন না ওর কথা, তারপর বলুন কি হলো। চাটুজ্জেমশাই দেখলাম ততক্ষণে একটু শান্ত হয়ে এসেছে। একটা বিড়ি ধরিয়ে কয়েক টান দিয়ে এক মুখ ধোঁয়া ছেড়ে আবার বলতে শুরু করলেন, পরের সপ্তাহ থেকে শুরু হয়ে গেল মহড়া। খুব ভালোভাবেই মহড়া হতে লাগলো। বিকেল থেকে রাত্রি 8টা পর্যন্ত চলতো আমাদের মহড়া। গ্রামের সকল ছেলে একেবারে অভিনয়ে ফাটিয়ে দিচ্ছে। আমাদের মহড়া হতো বিপিনদের কাছারি বাড়ি, আর ঠিক তার পাশেই ছিল ওদের বিশাল আম বাগান। বর্ষার মরশুম তো, তাই চারিদিকে ঝোপে ভর্তি। দুদিন পর থেকে মহড়া চলাকালীন সন্ধ্যের সময় আমি দেখি ঠিক বিপিনদের আম বাগানের কাছে একটা রোগা মতো হাড়গিলে চেহারার লোক দাঁড়িয়ে থাকে, এদিকেই তাকিয়ে, আর শুধু দাঁত বার করে নিঃশব্দে হাসে। পরনে হাঁটুর উপরে ময়লা ধুতি, খালি গা, কাঁধে একটা গামছা। মহড়া শেষ হওয়ার আগেই দেখি লোকটা কেমন অদ্ভুত ভাবে অদৃশ্য হয়ে যায়। আমার মনে একটু কৌতূহল হলো, লোকটা কে আমাকে জানতেই হবে। সেদিন ওই গ্রামের এই ছেলে মন্টু আমার পাশেই বসেছিল। লোকটি যেখানে দাঁড়িয়েছিল সেদিকে আঙ্গুল দেখিয়ে আমি মন্টুকে জিজ্ঞাসা করলাম, আরে মন্টু, ওই লোকটা কি? মন্টু দেখি অদ্ভুত ভাবে সেদিকে তাকিয়ে পড়ে ফ্যাল ফ্যাল করে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, কি রে, কি হলো, চিনিস ওকে? মন্টু মাথা চুলকে বলল, কি আবল চাবল বকছো দাদা, ওখানে তো কোনো লোকই নেই। আমি আর ওকে কিছু বললাম না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি লোকটাকে, কিন্তু মন্টু কি সত্যি সত্যি দেখতে পাচ্ছে না, নাকি আমার সঙ্গে মশকরা করছে? আমি এবার আস্তে আস্তে উঠে গিয়ে বিপিনকে কানে কানে বললাম ব্যাপারটা। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেও সেদিকে তাকিয়ে বলল, না, কেউ তো নেই সেখানে। আমি হয়তো ঝোপঝাড়ের মধ্যে ভুল দেখেছি। কিন্তু তখনও লোকটা সেখানে একইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। সবাই আবার মহড়াতে ব্যস্ত হয়ে পড়ল।
আমি কাউকে কিছু না বলে আস্তে আস্তে পা টিপে টিপে অন্য দিক থেকে লোকটার দিকে এগোতে লাগলাম, যেন সে আমাকে দেখতে না পায়। কিন্তু কি অদ্ভুত ব্যাপার হলো জানো, আমি লোকটার একেবারে কাছাকাছি আসতেই লোকটা হঠাৎ দেখি কর্পূরের মতো উবে গেল। এও কিভাবে সম্ভব? পরক্ষণেই মনের মধ্যে ভয় উকি দিল, তবে কি ওটা কোনো মানুষ নয়, অশরীরী কেউ? যাক, সে বিষয়ে আর কারো সঙ্গে কোনো কথা বললাম না। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি জানো, পরের দিন সন্ধেবেলা সেই লোকটাকে আর সে জায়গাতে দেখতে পেলাম না। আমি মনে মনে ভাবছি এই দেখতে পাবো, এই পাবো, আর কিছুক্ষণ পর পরেই সেদিকে তাকাচ্ছি, কিন্তু না, সে আর এলো না। মুখুজ্জে মশাই একটু থামলেন। এমন সময় পাঁচু গোপাল আবারও টিটকিরি মেরে বলল, তাহলে আগের দিন নিশ্চয়ই নেশা করেছিল, এই সেদিন ওসব দেখেছেন আর পরের দিন দেখতে পান। আমরা মনে মনে প্রমাদ গুনলাম। এবার আর বোধ হয় আমাদের গল্প শোনা হলো না। আর চাটুর্যে মশাইকে কিছুতেই আটকানো যাবে না, এবার উনি বাড়ি যাবেনই। কিন্তু আমাদের অবাক করে দিয়ে চাটুর্যে মশাই পাঁচু গোপালের দিকে তাকিয়ে বললেন, এই কিছু বললি পাঁচু? আমরা আশ্বস্ত হলাম, যাক বাবা, ও কথা তাহলে চাটুর্যে মশাইয়ের কান অবধি পৌঁছয়নি। পাঁচু গোপাল বলল, তা আর কি কোনোদিনও দেখতে পাননি? চাটুর্যে মশাই বললেন, না, একেবারে যে পাইনি তা নয়, তবে মহড়ার ওখানে আর তার দেখা পাই। পাঁচু গোপাল আবারও বলল, তাহলে কোথায় দেখা পেয়েছিলেন তা? এবারের কথাটা পাঁচু গোপাল নিতান্তই টিটকিরি মেরে বলেনি। তার কারণ আমি তার দিকে তাকিয়ে দেখলাম, তার মুখে চোখে কৌতূহলের ছাপ স্পষ্ট। কিন্তু চাটুর্যে মশাই বললেন, ওরে বেটা গোবেট, এটা যদি আগেই বলে দিই তাহলে গল্পটা বলে লাভ কি? শোন শোন, পরে বুঝতে পারবি সব। তারপর কি হলো বলি। সেদিনটা ছিল গুরু পূর্ণিমার আগের দিন। মহড়া চলছে। আমাকে বিপিন এক পাশে ডেকে নিয়ে গিয়ে বলল, শোন, আজ বাড়িতে তালের লুচি হয়েছে, রাতে এখানেই খাবার খেয়ে পর বাড়ি যাস, নাহলে তোর বৌদি আমার আস্ত রাখবে না, জানিয়ে দিয়েছে। মনে থাকে যেন মহড়া ভাঙার সাথে সাথেই কেটে পড়িস না আবার। আমি মাথা নাড়ালাম সম্মতি জানিয়ে। দিন আমাদের মহড়াও চলল বেশ বেশিক্ষণ ধরে, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়েছে, তাই কেউ বাড়িও যেতে পারবে না, এই জন্যই চলছে মহড়া। বৃষ্টি যখন থামলো তখন খাওয়া দাওয়া করে বিপিনদের বিশাল বড় কাঠের দম দেওয়া ঘড়িটার দিকে তাকিয়ে দেখি রাত্রি 10টা বেজে 45 মিনিট। ওরা বলল আজকের রাতটা এখানেই থেকে যেতে, পরদিন সকাল সকাল বাড়ি ফিরতে, কারণ রাত বেশ অনেকটাই হয়েছে। কিন্তু আমার থাকার কোনো উপায় ছিল না, কারণ পরদিন ভোর ভোর বাবা বোনের বাড়ি যাবে, আর বাবার হাত দিয়ে পাঠাতে হবে একখানা হাঁস। তাই মহড়া চলাকালীন পল্টুকে, মানে রূপনারায়ণপুর গ্রামের পল্টু লোহারকে বলে রেখেছিলাম
ফেরার পথে তার বাড়ি থেকে একখানা হাঁস নিয়ে এলাম। সে যেন ধরে রাখ। বিপিন আমার এ কথা শুনে কেমন উসখুস করতে লাগলো। আমি বললাম, কি রে, কি হলো তোর, কিছু বলবি? না মানে, এত রাতে তুই হাঁস সঙ্গে করে নিয়ে ঝোড় পেরিয়ে আবার পলাশ বনের ভিতর দিয়ে যাবি, মানে বুঝতেই তো পারছিস, এমনিতেই ও রাস্তার একটা বদনাম রয়েছে। আচ্ছা, ওকে যেতে যখন হবেই বলছিস, তাহলে চল, আমরা কয়েকজন মিলে তোকে পৌঁছে দিয়ে আছি, কেমন? আমি বাধা দিয়ে বললাম, ভাই, আমি কোনো আজ প্রথমবার ও রাস্তা দিয়ে যাচ্ছি না, প্রতিদিনেই যাই। আর তাছাড়া আমি ওসব গাল গল্পে বিশ্বাস করি না, বুঝেছিস? বিপিন আবারও বলল, কিন্তু এত রাতে তার সঙ্গে আবার হাঁস। আমি ওকে ধমক দিয়ে বললাম, তুই কি রে ভাই, একজন শিক্ষক হয়ে এসব কুসংস্কারে প্রশ্রয় দিস? আর বেচারা কোনো কথা বলতে পারল না। বেরোনোর সময় শুধু বলল, আচ্ছা সাবধানে যাস তাহলে। উল্টু জেগেই বসেছিল বাড়ির দাওয়ায়। ওর বাড়ি থেকে হাঁসটাকে পা বেঁধে থলেতে ঢুকিয়ে যখন লোহার পাড়া পার করে সিংহেদের জমিগুলোর আল ধরে হাঁটছি, মাথার ওপর দেখি আকাশ পরিষ্কার করে চাঁদ উঠেছে। সমস্ত মাঠটাই যেন ভেসে যাচ্ছে আলোর বন্যায়। বেশ ভালো লাগছে। পূর্ণিমার আগের দিনের গোল চাঁদ আর প্রকৃতির নিস্তব্ধ নিঝুম এই রূপ। মাঝে মাঝে ভেসে আসছে ঝিঝির ডাক, আর বাতাসে ছাতিম ফুলের তীব্র গন্ধ। আমি এগিয়ে যেতে লাগলাম আপন মনে। ঠিক জোড়ের পাড়ে এসে দাঁড়িয়েছি, জোড় পার করব বলে। না, জল অবশ্য হাঁটু অবধি, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য এঁটেল মাটি ভিজে গিয়ে একেবারে চ্যাটচ্যাটে কাদায় পরিণত হয়েছে। তাই খুব সাবধানে পা ফেলতে হবে ভেবে একটু ভালো করে দেখে নিচ্ছি জায়গাটা। এমন সময় দূর থেকে ভেসে আসতে লাগলো কতকগুলো শেয়ালের ডাক। আর তখনই আমার মনে হলো, কে যেন আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি ক্ষণিকের বিলম্ব না করে তৎক্ষণাৎ পিছনে ফিরে তাকাই। না, কেউ কোথাও নেই। যাই হোক, বিষয়টাতে আমি বিশেষ একটা আমল দিলাম না, বুঝলাম মনের ভুল। যথারীতি জোড় পার করে এসে উঠলাম কাঁচা রাস্তাটাতে। লাশবনটা আর বেশি দূরে নয়, এখান থেকে দেখা যাচ্ছে। আমি আপন মনে এগিয়ে চলেছি। আবার এক সময় মনে হলো, কেউ যেন আমার সঙ্গে আমার পিছন পিছন হেঁটে চলেছে। এবার পিছনে ফিরে তাকালাম না, ভাবলাম মনের ভুল। আবার কিছুটা এগোনোর পর দেখি সেই শব্দটা আবারও যেন সুস্পষ্ট হয়ে উঠেছে। তখন আর মনকে দমিয়ে রাখতে না পেরে সটাং ঘুরে তাকালাম পিছনে। না, কেউ কোথাও নেই। সেই ধুধু মাঠের মাঝখানে এই কাঁচা রাস্তার উপর আমি সম্পূর্ণ একা দাঁড়িয়ে রয়েছি। ঠিক পলাশ বনের ভেতরের রাস্তাতে ঢুকবো এমন সময় আবার সেই শেয়ালের ডাক ভেসে এলো। মিথ্যে বলবো না, এবারের সে ডাক শুনে শরীরে কেমন যেন কাঁটা দিয়ে উঠল। ভয়ে ভয়েই পা বাড়ালাম। কিছুটা আসার পর একটা গাছের মাথার উপর থেকে পেঁচা ডেকে উঠল কর্কশ ভাবে।
আমি সেটাকে উপেক্ষা করে এগোতে লাগলাম। আবার কিছু দূর আসার পর আমার ডান দিকের ঝোপটা কেমন যেন একটু সরসর শব্দ করে নড়ে উঠল। ঠিক সামনের দিকে তাকিয়ে এগোতে যাব, এমন সময় সেই ঝোপের ভেতর থেকে একটা বিশাল আকারের শেয়াল বেরিয়ে এসে দাঁড়ালো একেবারে রাস্তার মাঝখানে। আমার দিকে তার চোখের চকচকে মণি দুটো স্থির। কয়েক সেকেন্ড সেভাবেই তাকিয়ে থাকার পর রাস্তা ছেড়ে সেটা ঢুকে পড়ল বাম দিকের ঝোপের ভিতর। আবার কিছুটা যাওয়ার পর দেখি একখানা শুয়োর দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে। না, অন্য শুয়োর নয়, এমনই সাধারণ শুয়োর। সেই একই রকম ভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার ঢুকে গেল বাম দিকের ঝোপের ভিতর। আর সেখান থেকে মাত্র কয়েক পায়ে গিয়েছি, এমন সময় আমার সামনে মানে এই বাম দিক থেকে ঝুঁকে থাকা একটা লেদা পলাশের গুড়ির ওপর থেকে লাফিয়ে এসে রাস্তার উপর দাঁড়ালো একটা কালো বেড়াল। সেও সেই আগের প্রাণীগুলোর মতোই আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঢুকে গেল ঝোপের ভেতর। এবার ভয়ে আমার গলা শুকিয়ে এলো। না, এ কোনো সাধারণ ঘটনা হতেই পারে না। আমি মনকে শক্ত করলাম, না, এমতা অবস্থাতে ভয় পেলে চলবে না। আরো দ্রুত গতিতে পা চালাতে লাগলাম। কিন্তু তাহলে কি হবে? পলাশ বনটা এখনো অনেকটাই বাকি রয়েছে। কিছু দূর যাওয়ার পর আর কোনো জন্তু জানোয়ার দেখতে পেলাম। তার পরিবর্তে ডান দিকের পুকুর ঝোপের ভেতর থেকে একটা নাকি সুরের কণ্ঠস্বর শুনতে পেলাম। কতদিন কাঁচা মাংস খাইনি, কতদিন গরম রক্ত চেটে ফুটে খাইনি। ঠাকুরমশাই, এ থলের মধ্যে কষ্ট করে আর বাড়ি বয়ে নিয়ে যাবেন কেন? তার থেকে বরং আমার যিনি জিয়ে যান। আর তা না হলে আপনার এই কারখানা না হলে উঠুস করে মটকে ফেলি। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল নিচের দিকে। আমি ভয়ে ভয়ে হাঁসটাকে এই থলে সহ ছুঁড়ে দিলাম সেই ঝোপের দিকে। কিন্তু হাঁসের কোনো আর শব্দ শুনতে পেলাম না। শুধু কয়েকখানা সাদা পালক উড়ে এসে পড়লো আমার সামনে। আমি সভয়ে দ্রুত পায়ে প্রায় দৌড়ানোর ভঙ্গিতেই হাঁটতে লাগলাম। মনে মনে ভাবলাম, হাঁস যাক বাবা, এখন প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারলে বাঁচি। ওরা নিশ্চয়ই হাঁসের লোভেই এসেছিল। যাক, হাঁসটা দিয়ে বেঁচে গেছি। কিন্তু কিছুটা যাওয়ার পর আবার একটা খনা গলার আওয়াজ শুনতে পেলাম। এত তাড়া কিসে? দাঁড়াও, একটু গল্প করে যাও আমাদের সঙ্গে। এবার আর একটা হাসি নয়, যেন একসঙ্গে অনেকগুলো হাসি ভেসে আসতে লাগলো। আবার কে যেন ওদের ধমক দিয়ে বলে উঠল, আরে এই করছিস নাকি? অভাবে ভয় দেখাচ্ছিস কেন? জানিস না
উনি আবার রূপনারায়ণপুরের জমিদার বাড়িতে যাত্রা করছেন। ভীম হয়েছেন উনি। এবার আমার ডান দিকের গাছের নিচে একখানা অবয়বকে দেখতে পেলাম। আরে, এ তো সেই লোকটা যে প্রতিদিন মহড়ার সময় সেই আম বাগানের কাছে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকত। আজ যেন অন্য রূপ ফুটে উঠেছে। মুখে হাসি নেই, চোখগুলো যেন জ্বলন্ত আগুনের ভাটা, আর বুকের মাঝখানে চামড়া মাংস যেন ডেলা পাকিয়ে রয়েছে। বোঝাই যাক কোনো কিছুতে বিভৎসভাবে পুড়ে গিয়ে শরীরের সামনের সমস্ত চামড়া মাংস সেখানে ডেলা পাকিয়ে রয়েছে। এবার বাম দিকের পলাশ গাছের মাথার উপর থেকে কাস্তে কাস্তে কেউ যেন বলে উঠল, আরে বাপ, আমার এখানে কাজ কর না বাবা। আমার বয়স হয়েছে, আর পারি না গাছ থেকে নামতে। আমার গ্রামের ওই আহাম্মক কুলাঙ্গাটার গাড় মটকে ফেল না বাবা। এই নীলকান্তপুরের চিরশত্রুর ওই জমিদার বাড়িতে যাত্রা করতে যাওয়া হচ্ছে। একেবারে কুলাঙ্গার ছেলে, একেবারে গাছ মটকে ফেল না বাবা খগেন। একেরা খুড়ো, আজ আর বাঁচাধন পার পাবে না। আমি কাদেরকে বোঝাবো যে সে জমিদারি আর সে শত্রুতা আর কিছুই নেই? তারা তো অশরীরী, তারা বুঝবে না আমার কথা। তবু একবার চেষ্টা করলাম, কিন্তু উল্টে তারা যেন আবারও ক্রুদ্ধ হয়ে উঠল। সেই লোকটা দাঁত খিচিয়ে বলল, খুড়ো, এ বেটা এখন আমাদের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা কথা বলতে শুরু করেছে যে। আমি তো আগেই বললাম, দেরি করিস নে। কি ফেলো, ঘাড় মটকে ফেলো। আমি প্রাণপণে দৌড়তে শুরু করলাম। আমার পিছন পিছন হাসতে হাসতে যেন হাওয়ার মধ্যে হেঁটে হেঁটে আসতে লাগলো সেই অশরীরী দল। তারা প্রায় আমার হাত 10 দূরে, আর একটু হলেই ধরে ফেলবে। এমন সময় আমি পলাশ বন পার করে রাস্তার উপরে এসে পড়েছি, কিন্তু সেই অশরীরী দল আমার পিছু ছাড়ে। আমি আর পারছি না দৌড়তে। এমন সময় আমার ডান দিকে লক্ষ্মীকান্তপুরের দিক থেকে রাস্তাটা এসে যেখানে এই রাস্তায় মিশেছে, সেদিকে নজর যেতেই দেখি আমাদের গ্রামের পুরোহিত বদ্যি ঠাকুর গলায় শালেগ্রাম শিলা বেঁধে নিয়ে হেঁটে হেঁটে গ্রামে ফিরছে। ওখানে দেখি সেই অশরীরী দল অদৃশ্য হয়ে গেছে। আমি বদ্যি ঠাকুরকে সবটাই বললাম। বললেন, ভয় নেই তো, চল আমার সঙ্গে। নাকি লক্ষ্মীকান্তপুরে গিয়েছিলেন এক যজমানের বাড়িতে পুজো করতে, সঙ্গে এই শালেগ্রাম শিলাকে নিয়ে। সে যাত্রায় প্রভুর কৃপায় বেঁচে গিয়েছিলাম। এই পর্যন্ত বলে চাটুজ্জে মশাই থামলেন। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি যাত্রা করেননি সে বছর? তিনি স্মিত হেসে উত্তর দিলেন,
হ্যাঁ, করেছিলাম, তবে আর মহড়া দিতে যায়নি কোনোদিন। কারোর মুখে কোনো কথা নেই, সবাই নিশ্চুপে বসে রয়েছে। চাটুজ্যমশাই আবার তার লাঠিতে ভর দিয়ে উঠে দাঁড়িয়ে বললেন, চলো সকলে, এবার বাড়ি ফেরা যাক, অনেকটাই তো রাত হয়েছে। পাঁচু গোপালের দিকে তাকিয়ে দেখি সে বেশ ভয় পেয়েছে। একটু কাচুমাচু করেই তপনকে বলল, তপন একটু দাঁড়িয়ে যাও না ভাই, আমি এক্ষুনি দোকানে ঝাপটা বন্ধ করে দিচ্ছি, আর তারপর তোমার সঙ্গেই একটু বাড়ি পর্যন্ত, ওই তোমার বাড়ি পর্যন্ত আর কি, ওই রাস্তা পর্যন্তই চলে যাব, তারপর বাকিটা না হয় আমি একাই যেতে পারবো। না মানে চাটুর্য মশাইয়ের এই গল্পখানা শোনার পর একা একা আর যেতে সাহস হচ্ছে না ভাই, বুঝতেই পারছো, রাত্রিবেলা, তাই আর কি। আমরা সকলে হো হো করে হেসে উঠে বললাম, এ তপন, নিয়ে যাও নিয়ে যাও, পাঁচু গোপালকে সঙ্গে করে নিয়ে যাও, বেচারা না হলে কোনো একটা অঘটন ঘটিয়ে বসবে আবার আজ রাতে। তো আমাদের আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আর কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন সেটিও কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি আপনার সাথে ঘটে যাওয়া কোনো ঘটনার কথা আমাদের জানাতে চান সেটিও কমেন্ট করে ফেলুন ঝটপট, সেই কমেন্টগুলি আমরা পড়ব আমাদের আগামী গল্পের আড্ডায়। তো চলুন, দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।